কয়েকদিন আগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী গেল। আমরা একটা জিনিস খেয়াল করব যে শহীদ জিয়া যখন মারা যান তখন শহীদ জিয়া গোটা দেশে প্রচণ্ড জনপ্রিয়, কিন্তু তারপরও তিনি কিন্তু ঢাকায় নিহত হন না, তিনি নিহত হয়েছেন চিটাগাঁয়ে। তাহলে চিটাগাঁয়ের স্পেশাল বিষয়গুলো একটু আলোচনার চেষ্টা করবো। যে শহীদ জিয়া তো অনেক জায়গায়, এর আগে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন, তিনি ঢাকা বসে নিজ 32 নম্বর ধানমন্ডি ওই বাসায় যেয়ে তাকে মারা হয়েছিল, কারণ তিনি সমস্ত সে পেপার পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। প্রতিবাদের যে রাজনৈতিক ভাষা, রাজনৈতিক দলগুলো বাকশালবাদ দিয়ে সব বন্ধ করে দিয়েছিলেন। ফলে দেশে একজন স্বৈরতন্ত্র কায়েম হয়ে গিয়েছিল এবং শেখ মুজিব মারা যাওয়ার পরে গোটা দেশে আনন্দ, ছাত্র হলগুলোতে যে স্বৈরাচার মারা গেছে, মানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। সবাই ট্যাঙ্কের উপরে নাচানাচি করছে, মিষ্টি খাইছে। তাহলে এই যে জিনিসগুলো ঘটেছে, কিন্তু জিয়াউর রহমানের পরে, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে কান্দে নেই এমন লোক পাওয়া যাবে না। তো জিয়াউর রহমান এত প্রচণ্ড জনপ্রিয় থাকার পরেও চট্টগ্রামে কেন তাকে হত্যা করা হলো 30 মে 1981 সালে? তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে বাংলাদেশের যে চট্টগ্রামের একটা অন্ধকার বাঙালি সাহিত্য আছে, সেই জিনিসটা বুঝতে হবে। যেটা জিয়াউর রহমান তিনি চট্টগ্রামের যে মানে এই সাহিত্যিকই কিন্তু শেখ মুজিবের স্বৈরতন্ত্রের পিছনে দায়ী ছিলেন। স্বৈরতন্ত্র শেখ মুজিব যখন দেশে আসছেন তারপরে প্রায় 2.5 বছর 1972 থেকে 1975 সাল পর্যন্ত তিনি প্রথম দিকে কিন্তু তিনি বাকশাল করেন নাই। তিনি বোঝার চেষ্টা করেছেন যে কীভাবে দেশ চালানো যাবে। যখন তিনি দেখছেন যে তিনি দেশ চালাতে পারতেছেন না, সমস্ত এই সন্ত্রাসে দেশ ভরে যাচ্ছে, চোর বাটপার দেশ ভরে যাচ্ছে, শেখ মুজিব কিন্তু নিজেই বলেছিলেন একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে সবাই পায় এই সোনার খনি, আমি পাই চোরের খনি, চাটার দল সব চেকটে খাইয়ে নিয়ে গেল। তো এই যে আমার কম্পলটা কোথায়, এই যে কথাগুলো, তার মানে তিনি দেশ চালাতে পারতেছেন না, সেই অপারগতা তার এখানে তিনি স্বীকার করে নিচ্ছিলেন। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কী হয়েছিল বেসিক্যালি, যে এই তিনি কেন দেশ চালাতে পারছিলেন না। এবং এই সময় যে মানে নেলসন ম্যান্ডেলা কিন্তু 26 বছর জেলে ছিলেন, কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তিনি যখন দেখছেন যে দক্ষিণ আফ্রিকাতেই চালাতে পারছিলেন না, তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেখ মুজিব কেন তিনি বাকশালের দিকে চলে গেলেন? তিনি আজীবন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন। তিনি একদলীয় গণতন্ত্র, বাকশাল, সমস্ত 4টা পত্রিকা বাদ দিয়ে সমস্ত সরকারি পত্রপত্রিকা কেন চালু করলেন? এই জিনিসটা বোঝার জন্য আমাদের কলকাতার যে এই টলস্টয়ের যে স্বৈরতন্ত্র, যেটা পুটিন আজকে, যেমন সবাই আমরা রাশিয়াকে কার দ্বারা চিনি? পুটিনকে দ্বারা চিনি। আর বাংলাকে আমরা কার দ্বারা চিনি? রবীন্দ্রনাথকে দ্বারা চিনি। কিন্তু টলস্টয় আর যে রবীন্দ্রনাথের কিন্তু একই ধরনের ল্যাঙ্গুয়েজ, দুজনেই জমিদার ছিলেন, দুজনেই শান্তি বাইয়ে বাইয়া পড়তেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে রবীন্দ্র প্রভাবের কিন্তু যখন পাকিস্তান গঠন হয়, এটা কিন্তু রবীন্দ্র প্রভাবে গঠিত হয়নি, এটা এই আল্লামা ইকবালের প্রভাবে গঠিত হয়েছিল। কিন্তু আল্লামা ইকবাল কি এমন লেখালেখি করেছিলেন যেটা আমরা এখন 71-এর পরে আল্লামা ইকবাল, ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় হলটার নাম ছিল আল্লামা ইকবাল হল, এবং আরেকটা হল ছিল জিন্নাহ হল। তো এই দুটো হলই কিন্তু 71-এর পরে আমরা পরিবর্তন করে ফেলেছি। ফলে 71-এর পরে কিন্তু আমরা এই উর্দু সাহিত্য, বা যেটা ওই সময় বাংলা, মানে এই 47-এ উর্দু সাহিত্য কিন্তু বাংলা সাহিত্য গ্রাস করে ফেলেছিল। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে উর্দু সাহিত্যটা কী আসলে বেসিক্যালি। উর্দু সাহিত্য 1930 সালে, মানে এই জিনিসটা বুঝতে হবে যে 1910-12 সালের দিক থেকেই মানে রেগুলার পত্রিকা লেখালেখি করতেন। 1907 সালেই তিনি ওয়েস্টার্ন সভ্যতাকে চ্যালেঞ্জ করে বসেন। মার্চ 1907 পত্রিকা, মার্চ 1907 যে এইটা লিখেছিলেন কবিতা, এটা লন্ডনে বসে লিখছিলেন। এই লন্ডনে বসে যে কবিতাটা লিখছিলেন, সেখানেই কিন্তু তিনি বলেছিলেন যে এই তোমাদের সভ্যতা নিজের চাকুতে নিজেই, খঞ্জরে নিজেই আত্মহত্যা করবে। তো এইটাই কিন্তু তারপরে 1914 সালে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, 1939 সালে আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ফলে এই ইকবালের ভবিষ্যৎবাণীগুলো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি দেখে যেতে পারেন না এবং 37 সালে তিনি মারা যান, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ তিনি দেখে গেছেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি লেখালেখি করেছেন প্রচণ্ডভাবেই। এবং তিনি জার্মান দর্শন ভিউ পয়েন্ট থেকে তিনি প্রচণ্ডভাবে সমালোচনা করেছিলেন ব্রিটিশ সভ্যতাকে এবং ফ্রেঞ্চ সভ্যতাকে। তাহলে ব্রিটিশ এবং ফ্রেঞ্চের যে দর্শনগুলো ছিল, এই জিনিসটা যদি আমাদের বুঝতে হয়, যে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 1908 সালে তিনি যে ইটা লিখলেন, প্রকারচর্চা ইরান, যেটা এই নাম কি, সুফিয়া কামালের স্বামী কামালউদ্দিন আহমেদ যে এই বইটা অনুবাদ করেছে, আপনারা পড়ে দেখতে পারেন। এইটা কিন্তু প্রকারচর্চা ইরান, এত পৃথিবীর সমস্ত দার্শনিক নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি সেখানে কিন্তু এই বইটাতে, এই যে বই আকারে পাওয়া যায় প্রকারচর্চা ইরান, বা এটার নাম ছিল ডেভেলপমেন্ট পার্সিয়া, এটা তিনি
এই জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছিলেন পিএইচডি থিসিস করা হিসাবে। তো পিএইচডি থিসিস 1 বছরের মধ্যে তিনি পিএইচডি থিসিস কমপ্লিট করে ফেলেছিলেন। কিন্তু 2 বছর ধরে সুভাষচন্দ্র বোস কিন্তু কেমব্রিজে তিনি তার ডিপ্লোমাটা 3rd ক্লাস ছিল, তিনি পিএইচডি তো পারেননি, ডিপ্লোমাটাও ছিল 3rd ক্লাস, এবং তিনি ওই ডিপ্লোমা 3rd ক্লাস ডিপ্লোমাটা তিনি আনতে যাননি, এবং তিনি অন্য এক বন্ধু তিনি এনে নিয়ে চলে আসছিলেন। কিন্তু একটা পিএইচডি থিসিস তিনি নিয়ে আসছিলেন কে? আল্লামা ইকবাল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন জার্মানি থেকে, আর কেমব্রিজ থেকে তিনি মাস্টার্স করেছিলেন ট্রিনিটি কলেজ থেকে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এই সুভাষের থেকে অনেক অনেক বেশি বয়সও ছিল, পড়াশোনাও ছিল। কার এই নাম কি বলে, তার জন্ম ছিল 1975 সালে, 1908 সালে, তাহলে কত বছর হলো? 25 বছরের দিকে, আর ওদিকে হলো 8 বছর, তাহলে 33 বছর বয়সে তিনি গিয়েছেন। এবং তিনি ওখানে লিখছেন যে 10 বছর ধরে আমি থমাস ওয়াকার আর্নাল্ডের আন্ডারে ওয়েস্টার্ন ফিলোসফি পড়াশোনা করতেছি। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে যখন এই সুভাষ বোস 1921 সালে 1920 সালে যে তিনি তখন পিএইচডি করতে মানে ডিপ্লোমা করতে গেছেন, তখন তার বয়স মাত্র 23-24 বছর বয়স। এবং আর মানে 1897 সালে সুভাষ বোসের জন্ম, আর 1875 সালে কমপক্ষে 1875 সালে ইসের জন্ম, এই নাম কি বলে, এই 1875 সালে জন্ম হলো ইকবালের, আল্লামা ইকবালের। তো আল্লামা ইকবাল যখন তিনি 10 বছর ধরে তিনি ইটা করেন, সে পিএইচডি বইটা আপনার মানে বোঝার ক্যাপাসিটি হবে না। আমি এটা 100% নিশ্চয়তা দিতে পারি যে এটা অনুবাদ করেছিলেন ঠিকই, কিন্তু জার্মান দর্শন না, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন, ইরানি দর্শন, উত্তর ভারতীয় দর্শন, বাঙালি দর্শন, এগুলো সব কিছু না বুঝলে পরে আপনি প্রজ্ঞাচর্চা ইরান বইটা বুঝতেই পারবেন না। এখানে তিনি শোপেনহাওয়ার যে তার ঈশ্বর চিন্তা কীরকম, প্লেটোর ঈশ্বর চিন্তা কেমন, এইগুলোতে শুরু হয়েছে। কারণ শুরুতে আপনি বুঝবেন না যে প্লেটো কী বলতেছেন, প্লেটোর ওয়ার্ল্ড ভিউয়ে যে শয়তান নাই, আর ঈশ্বর নাম কি শোপেনহাওয়ার ওয়ার্ল্ড ভিউতে যে শয়তানই আছে, খোদা নাই, এই জিনিসগুলো বোঝার ক্যাপাসিটি আপনার অনেকের হবে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হচ্ছে প্লেটোর ওয়ার্ল্ড ভিউ, শোপেনহাওয়ার ওয়ার্ল্ড ভিউ, গ্রিক দর্শন, জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন, এগুলো সব কিছুই যখন পুরো হাফিজ হইয়া কিন্তু এই পিএইচডিটা অর্জন করেছিলেন আল্লামা ইকবাল। তাহলে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আল্লামা ইকবাল এই 1908 সালে তিনি পিএইচডি পেয়েছেন। মানে 1908 সালে তিনি এত কান্ট, শোপেনহাওয়ার, হেগেল, তারপরে থমাস গ্রিন, তারপরে এই নাম কি বলে হবস, লক, রুশো, তারপরে এই নাম কি বলে, এগুলো সব পুইরা হাফেজ হইয়া তিনি পিএইচডি ডিগ্রি নিয়ে আসছেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই সময় 1907 সালেই তিনি এই রবীন্দ্রনাথের থেকে, রবীন্দ্রনাথ দর্শনের লোক ছিলেন না বেসিক্যালি, তিনি তো দেখা যাচ্ছে যে তিনি তারপর মানে গ্রাজুয়েশন ছিল না, ম্যাট্রিক পরীক্ষাও ছিলেন না, তিনি ওই সময় আন্ডার ম্যাট্রিক লোকও কিন্তু যে ব্যারিস্টারি করতে পারতো, তিনি ব্যারিস্টারি করতে গেছিলেন, ব্যারিস্টার ডিগ্রি না নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসছিলেন। কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের বাংলার যে লিডিং যে ইন্টেলেকচুয়াল, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আর উত্তর ভারতের লিডিং ইন্টেলেকচুয়াল হলো গিয়া এই আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালের প্রভাব এই সুভাষচন্দ্র বোসের উপরে যত বেশি ছিল, এই বা মহাত্মা গান্ধীর উপরে যত বেশি ছিল, রবীন্দ্রনাথের প্রভাব কিন্তু মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বোসের উপরে এতটা ছিল না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালি যারা বিশেষ করে চট্টগ্রামে, তারা কিন্তু এই কলকাতার কাঁদো শুদ্ধ ভাষায় তারা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা আল্লামা ইকবালকে বোঝার যে মিনিমাম যে প্রিরিকুইজিটগুলো, সেগুলোই তারা কমপ্লিট করে নাই। বাঙালি বিশেষ করে উত্তর ভারত, উত্তর বাংলা, দক্ষিণ বাংলা, মধ্য বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা কোনো অঞ্চলেই কিন্তু এই পরিমাণ হিন্দু আর মুসলমানের মধ্যে এই পরিমাণ জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন, এগুলো গুলে খাওয়ার লোক পাওয়া যায়নি। যে এই রবীন্দ্রনাথের এই আল্লামা ইকবালের যে এই ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, প্রজ্ঞাচর্চা ইরান, এই বইটা বোঝার বা এই বইটা সমালোচনা করার যোগ্যতা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী এবং এই দুইজনই কিন্তু এই চলিত ভাষা চালু করেছিলেন। এবং আরেকজন ছিলেন প্রচণ্ড জ্ঞানী কিন্তু ওই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনিও কিন্তু প্রচুর জার্মান দর্শন, কান্ট এগুলো পড়েছেন, এবং প্রমোদ চৌধুরী তো প্রচুরভাবেই জার্মান দর্শনের সাথে ফ্রেঞ্চ দর্শন তুলনাও করেছেন। তার বস্তুতন্ত্রিত কী বস্তু, তারপরে বর্তমান সভ্যতা ও বর্তমান যুদ্ধ, তারপরে অনেক তার দার্শনিক রচনাগুলো পাবেন, সাহিত্যের খেলা, তারপরে এই নাম কি বলে ওখানে রোমারোলা থেকে শুরু করে, আন্দ্রে জিদ থেকে শুরু করে, বালজাক থেকে শুরু করে, হেগেল থেকে শুরু করে, কান্ট থেকে শুরু করে, অনেক কিছুরই আলোচনা আছে প্রমোদ চৌধুরীর মধ্যে। কিন্তু প্রমোদ চৌধুরী 1930 সালে দেখবেন যে তার সমস্ত এইগুলা এই
দার্শনিক রচনাগুলো 1930 সালের এপ্রিল মাসে যে শেষ হয়ে গেছে। কারণ কি হয়তো আরেকটা তিনি লিখতেছিলেন, কিন্তু যখন আল্লামা ইকবালের পাকিস্তান প্রস্তাব পাবলিশ হয়ে গেল, তারপরে কিন্তু তারা কী করলো, তার একটাও কিন্তু দার্শনিক প্রবন্ধ পাবেন না প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরী উত্তর ভারতের প্রচণ্ডভাবে সমালোচনা করছিলেন। উত্তর ভারতের তিনি বলছিলেন যে উত্তর ভারতে বলা হয় যে নাম কি বলে, আম খাও পের মাত গুঁড়ো, মানে কি তোমরা ফলটা তোমার সাহিত্য দর্শনের ফলটা উপভোগ করো, মূলের দিকে যাও। আসলে কিন্তু তা না, এখানে মূলের মধ্যে যায় তুমি নিজে হারাই ফেলো না, মাথা নষ্ট করে ফেলো না, এটাই হলো উত্তর ভারতের কথা। কিন্তু এটাকে তিনি ব্যঙ্গ হিসাবেই প্রমোদ চৌধুরী বলেন। কিন্তু যখন প্রমোদ চৌধুরী অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্সে, প্রমোদ চৌধুরী না আল্লামা ইকবাল অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্সে যখন তিনি পাকিস্তান প্রস্তাব করলেন, সেটা 16 পৃষ্ঠার পাকিস্তান প্রস্তাব, সারা দুনিয়ার এই ইসের দর্শন আলোচনা করে তিনি ইসলামী দর্শন এবং ইহুদি দর্শন, যেটা সেমিটিক দর্শন, দুটোই কিন্তু ইহুদি দর্শন এবং এই ইসলামী দর্শন, এটা সেমিটিক দর্শন। আর খ্রিস্টান ধর্ম বর্তমান পর্যায়ে যে অবস্থানে আছে, এটা আসলে গ্রিক দর্শন এবং খ্রিস্টান মরবিডিটি, কীভাবে এই খ্রিস্টিয়ান মরবিডিটি, খ্রিস্টানের মধ্যে মরবিডিটি আছে, আর এই ইসলাম এবং জুদাইজমের মধ্যে আছে লাইফ, প্রাণময় ধর্ম ইসলাম এবং জুদাইজম। এখানে লেখাপড়াকে প্রশংসা করা হয়েছে, লেখাপড়াকে জীবনের উপাদান বলা হয়েছে, যৌবনকে জীবনের উপাদান বলা হয়েছে। তো এই যে ইসলাম এবং ইহুদি এবং মুসলমানদের যে একটা স্বতন্ত্র রাষ্ট্র হওয়ার অধিকার আছে, উইল ডুরান্টের রেফারেন্স দিয়ে আল্লামা ইকবাল যে পাকিস্তান প্রস্তাব করছেন, সেইগুলো কিন্তু সমালোচনা করার সাহসী এই প্রমোদ চৌধুরী হারিয়ে ফেলেন। এবং শিক্ষাগোষ্ঠীর দেখবেন যে খেয়াল করে, শিক্ষাগোষ্ঠী 1927, 1928, 1929, 1930 এবং 1931 এই 5 বছর পাবলিশ হয়েছে। তার মানে কি 1930 সালের ডিসেম্বরে যখন তিনি পাকিস্তান প্রস্তাব করেছেন আল্লামা ইকবাল, তখন কিন্তু যে এই বুঝে ফেলেছিলেন যে আমাদের থেকে 1000 গুণ বেশি পড়াশোনা করা আছে, রবীন্দ্রনাথ থেকেও 1000 গুণ বেশি পড়াশোনা করা আছে এই আল্লামা ইকবালের। তাই জন্য কিন্তু 1931 সালে যে অবশিষ্ট যে লেখাগুলো ছিল, এই যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দর্শন বিরোধী, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইসলাম বিরোধী, সেই এই ফ্রেঞ্চ দর্শনের সে প্রচারক যে বন্ধুগুলো, সেগুলো পাবলিশ হয়েই কিন্তু তিনি বন্ধ করে দিলেন। কে বন্ধ করে দিলেন? এই নাম কি বলে, আল্লামা এই যে নাম কি বলে, এই যে শিক্ষাগোষ্ঠীর যে আবুল হোসেন মেনলি ছিলেন, বা শিক্ষাগোষ্ঠীর পত্রিকাটা কিন্তু 5 বছর পাবলিশ হয়ে বন্ধ হয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু বাঙালি অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে শিক্ষাগোষ্ঠী কেন পাবলিশ হয়ে বন্ধ হয়ে গেল। এবং এই কাজে শিক্ষাগোষ্ঠী কিন্তু 2 জন নেতা ছিলেন, যারা পরবর্তীতে আমরা দেখব যে মানে এই চেষ্টা করেছেন এই মানে পৃথিবীর লিডিং যে, কারণ তারা তো এই মানে ইকবালকেও দেখতেছিলেন চোখের সামনে, আবার রবীন্দ্রনাথকে চোখের সামনে দেখতেছিলেন, এবারে তার লেখাগুলো পড়ার চেষ্টা করছিলেন, বোঝার চেষ্টা করছিলেন। ইকবালের সাথে দেখা দেখি সরাসরি হয়নি, কিন্তু তার লেখাগুলো কিন্তু তারা বোঝার চেষ্টা করছিলেন। বিশেষ করে 2 জন, তারা 2 জনের বাড়ি চট্টগ্রাম ছিল। একজন হলো আবুল ফজল এবং আরেকজন ছিল কামাল উদ্দিন আহমেদ। তো কামাল উদ্দিন আহমেদ কিন্তু একটা এই ইসলামের যে ওই যেটা আমাদের বাংলাদেশ, প্রতিটা বাংলাদেশের যে বইটা পড়া উচিত বলে আমি মনে করি, প্রকার চর্চা ইরান, সে বইটা কিন্তু ইংলিশে ছিল, সেই ইংলিশে বইটা অনুবাদ করেছিলেন এই নাম কি বলে, কামাল উদ্দিন আহমেদ। ইনি কিন্তু এই সুলতানা কামাল চক্রবর্তী যে এই নাম কি বলে, এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তিনি তার নিজের আপন বাপ। কিন্তু আমি 100% শিওর যে কামাল উদ্দিন আহমেদ নিজেও কিন্তু এই প্রকার চর্চা ইরান বইটা বুঝতে পারেননি। প্রকৃত ইমান, আমি বারবার বলেছি, এটা 10 বছর ধরে জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন ভুলে খাইয়া তিনি এই কান্ট, গেটে, হেগেল, লবস, রুশো সব ভুলে খাইয়া তিনি এই নাম কি বলে, এই ভেক্টেগার্ট, তারপরে এই হোয়াইট হেড, জি মুর, বার্টন রাসেল, এদের বই পড়ে টড়ে এই বইটা লেখা হয়েছিল। বইটা লেখা হয়েছিল লিখেছিলেন কে? আল্লামা ইকবাল। সেটা পিএইচডি থিসিস হিসাবে সাবমিট করেছিলেন মিউনিখে। তো এটা এই কিন্তু কেমব্রিজও মাস্টার্সের থিসিস হিসেবে ছিল, এবং এতই এটা মেধাসম্পন্ন যে ওইটা কিন্তু 2-3 বছর ধরে অপেক্ষা করা লাগেনি, তাকে সাথে সাথে রেডিলি জার্মানরা তাকে পিএইচডি ডিগ্রি দিয়ে দেয়। কিন্তু আমরা ভালো করেই জানি যে লাস্কির আন্ডারে যে 5 বছর ধরে 1945 থেকে 1950 পর্যন্ত এই আব্দুর রাজ্জাকে যে থিসিসটা লিখছিলেন যে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিস, এইটা কিন্তু পিএইচডি অর্জন করতে পারেননি। এবং লাস্কিও মারা যান। লাস্কি মারা যাওয়ার পরে যে বয়স কম, অল্প বয়সী প্রফেসর আন্ডারে তাকে দেওয়া হয়। তো তিনি বলছেন যে তিনি বুঝবেন না। আসলে তার নিজেরও তো এই জ্ঞানের স্বল্পতা ছিল। আব্দুর রাজ্জাক, যিনি প্রফেসর অফ দ্য প্রফেসর, যদ্যপি আমার গুরু, যাকে গুরু বলে স্বীকার করছেন কে? আরেক চট্টগ্রামের কুলাঙ্গার, তার নাম হলো গিয়া এই নাম কি বলে,
এর নাম হলো গিয়ে আহমেদ ছফা। তো আহমেদ ছফার যে বাঙালি মুসলমানের মন পড়লেই বুঝবেন যে ইসলামী দর্শন, যে জার্মান দর্শনের ওস্তাদ, জার্মান দর্শনকে প্রোপাগেট করেছে ইসলামিক দর্শন, সেটাও তিনি মোটেই বুঝতেন না। জার্মান দর্শন তিনি বুঝতেনই না। যেমন এই আহমেদ ছফারের লেখার মধ্যে পাবেন যে এই এক ব্রিটিশ জার্মান মহিলা বলতেছে যে এই আমাদের যে জার্মানিতে যেসব পিঠা হয়, তোমার দেশে কী সব পিঠা হয়? তো তিনি বলছেন যে আরে আমি তো প্রতিবাদ করলাম, কিন্তু মনে মনে বললাম আমাদের দেশে যে কত রকম পিঠা হয়, তুমি তো খাইলে অজ্ঞান হয়ে যাবা। আসলে তো পিঠার প্রশ্ন না, জার্মান দর্শন তুমি বোঝো না, এটাই বুঝাতে যাচ্ছিলেন জার্মান মহিলা। কারণ জার্মানি পুরুষ মহিলা সবাই জার্মান দর্শন পড়ে। তো এইরকম এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই পুরুষটা বুঝতেও পারেননি যে তিনি কোন দিকে খোঁচা দিয়েছেন। এই আহমেদ ছফা, আহমেদ ছফা চিটাগাংয়ের লোক ছিল। আমি বারবার বলছি চিটাগাং বাংলাদেশের একটা রিমোট এলাকা, এরা বাংলাই হয় না, এদের আউমাউ চাও কি সাঁওতালি ভাষায় কথা বলে, না উপজাতীয় ভাষায় কথা বলে, না বার্মিজ ভাষায় কথা বলে, কিন্তু এরা মানে বলা হয় যে বাংলা ভাষা যে সিলেটে আহত হয়েছে, চিটাগাংয়ে নিহত হয়েছে। তো এই চিটাগাংয়ের লোক যখন এই রবীন্দ্রনাথ পড়ে, আর এই যে প্রমোদ চৌধুরী পড়ে, আর বঙ্কিম পড়ে, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অজ্ঞান হয়ে যায়। কিন্তু যারা বিশেষ করে রাজশাহী, রংপুর বা বগুড়া, যেখানে ফিট অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন, যেখানে মানে উত্তরবঙ্গের এই 16টা জেলায় কিন্তু 2টা বৌদ্ধ সভ্যতার বৌদ্ধ বিহার পাওয়া গেছে। একটা হলো গিয়া, এবং এগুলো কিন্তু মানে অনেক প্লাস্টিশিয়ান কালার এই মালভূমি বলা হয় এগুলোকে, কারণ এগুলো একটু উঁচু ভূমি এবং এগুলো কিন্তু অনেক আগে গঠিত হয়েছে। এবং এখানে 2টা এই প্রাচীন পুরাকীর্তি পাওয়া গেছে। দক্ষিণবঙ্গে একটা পাওয়া গেছে, সেটা হলো গিয়ে ময়নামতি। কিন্তু উত্তরবঙ্গে 2টা পাওয়া গেছে, সেটা হলো গিয়ে রেস্ট অফ দ্য বেঙ্গলে যে এই পাওয়া গেছে একটা ময়নামতি। মানে 64টি জেলা বাংলাদেশে, তার মধ্যে 16টা জেলায় পাওয়া গেছে 2টা। একটা হলো গিয়া রাজশাহীর নাম কি বলে পাহাড়পুর, আর আরেকটা হলো বগুড়ার মস্তানগড়। তাহলে এই রাজশাহী, বগুড়া এইসব অঞ্চলগুলো ছিল পদ্মা যমুনা দ্বারা বেষ্টিত। আর উত্তর ভারতে কিন্তু যে সভ্যতা ফিট অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন, সেটাকে বলা হয় গাঙ্গে যমুনা তেহজিব। তো এই উত্তর ভারতে কিন্তু মানে গোটা পাকিস্তানে যত লোক আছে, ধরেন 24 কোটি লোক আছে পাকিস্তানে, একটা উত্তরপ্রদেশেই 26 কোটি লোক আছে। তাহলে উত্তরপ্রদেশে 26 কোটি লোক খায়া বেচা পড়তেছে, খায়া বেচা থাকতে পারতেছে কীভাবে? কারণ ওখানে নদী পাত্রিক দেশ, উর্বর দেশ উত্তরপ্রদেশ। আরও 2টি উত্তর আছে, সেটা হলো গিয়া যে একটা হলো গিয়া পাঞ্জাবের সমভূমি, সান্তা সিন্ধের সমভূমি, যেটা নদীর নামে নাম মানে পঞ্চ নদীর দেশ পাঞ্জাব, সিন্ধু নদীর নামে দেশ। আর বাংলাদেশে তো মানে 330টার বেশি নদী আছে এই বাংলাদেশে। তো বাংলাদেশে এত নদী যে তার মধ্যে মানে গঙ্গা, যমুনা এবং মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টা হলো প্রধান। তাহলে এই বাংলাদেশ এবং যে বাংলাদেশের সাথে বিশেষ করে গঙ্গা যমুনা তেহজিবের সাথে আমাদের পদ্মা যমুনার একটা তেহজিবের সভ্যতার একটা সম্পর্ক আছে। একই পদ্মা বেয়ে মানুষ এই উত্তরপ্রদেশে চলে যেত, কাশী, গয়া, বৃন্দাবন, তারপরে দেহরাদুন, তারপরে ওই যে নাম কি বলে হরিদ্বার, সবই কিন্তু এই নদীর গঙ্গা অববাহিকায়, এই নদী, এই গঙ্গা অববাহিকায় কিন্তু এই রাজশাহী, এই পাবনা, এই নাম কি বলে এই যমুনা অববাহিকায় কিন্তু এই আবার রংপুর, বগুড়া। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই গঙ্গা আর যমুনার মধ্যবর্তী অঞ্চলটা, এই দোয়াবটাই হলো কি আমাদের এই রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশন। তো ফলে এখানে কিন্তু আমি বলে না, অনেক ক্ষেত্রে বলে হামি, আর আমরা জানি যে এই হিন্দিতে বলে হাম। তা হাম থেকেই কিন্তু হামি আসছে কথাটা, আর পরবর্তীতে হামি থেকে আমি আসছে। তাহলে এই কথাটা আমাদের বুঝতে হবে যে আর্যবর্ত বা এই বাংলাদেশ গঠিত হয়েছে পলি দ্বারা এবং পরে গঠিত হয়েছে। কিন্তু উত্তর ভারত, দক্ষিণ ভারত, এগুলো কিন্তু দেখা যাবে যে শিলালিপি, একেবারে পুরো মালভূমি, এবং এগুলো কিন্তু মানে পাহাড়ি অঞ্চল, এগুলো অনেক আগেই গঠিত হয়েছে। তাই এই যে উত্তর ভারত, দক্ষিণ ভারতের যে তেহজিব, যে ইসলামী সভ্যতা যেভাবে বিকাশ হয়েছে, সেই বিকাশটা কিন্তু আমাদের রাজশাহী এবং বগুড়াতেই হওয়া স্বাভাবিক। এবং এখানেই কিন্তু উত্তর ভারতের যে সূর্য, যেটা আল্লামা ইকবাল যেটা পাঞ্জাবে বৈশা তিনি চালু করলেন, সেটা কিন্তু মুন্সি প্রেমচাঁদ, আকবর এলাহাবাদী, এরাই কিন্তু আবার উত্তর ভারতে প্রচার করেছেন। সেগুলো কিন্তু আবার মুলরাজ আনন্দ, আর কে নারায়ণ এবং এই যে রামারাও, এই রাজারাও, এরা কিন্তু আবার দক্ষিণ ভারতে এগুলো পিচ করেছে। তাহলে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান সব জায়গায় কিন্তু জার্মান সূর্যের আলো যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে যেটা পদ্মা যমুনা তেহজিব, যেখানে রাজশাহী, রংপুর, বগুড়া, এইসব অঞ্চল, দিনাজপুর, এইসব অঞ্চলে কিন্তু
যে হামি বেল্ট হামরাওয়ালা, যেখানে যেখানে উত্তর ভারতের সাথে আমাদের কানেকশনটা প্রচণ্ড ভালো, তারা কিন্তু প্রচণ্ডভাবেই উত্তর ভারতের কালচারটা আমাদের পক্ষে গ্রহণ করা সহজ। যেমন এই উত্তরবঙ্গের প্রতিটা জেলার লোকেরা বিশেষ করে তারা ওই দেশে উত্তর ভারতের মুভিগুলো ভালো করেই দেখবে, তারা এই অমিতাভ বচ্চনের মুভি দেখবে, তারা এই দিলীপ কুমারের মুভি দেখবে, বা ইউসুফ খান, দিলীপ কুমার আসল নাম, বা শাহরুখ খানের মুভি দেখবে। এবং উত্তর ভারতে দেখবে যে উত্তর ভারতে তেহজিবি কিন্তু বম্বেতে যে প্রতিষ্ঠার ফলে ওখানে কিন্তু সবচেয়ে নামকরা যে ফিল্মের স্ক্রিপ্ট রাইটার তারা কিন্তু মুসলমান, ফিল্মের পরিচালক তারা মুসলমান, ফিল্মের অভিনেতা মুসলমান। আমরা খালি শাহরুখ খান, সালমান খান ফিল্মের অভিনেতাকে জানি, কিন্তু আমরা কিন্তু এটা খেয়াল করি না যে ওখানকার যে সবচেয়ে ভালো স্ক্রিপ্ট রাইটার জাভেদ সেলিম খান এবং জাভেদ আখতার, এই দুজনে কিন্তু মুসলমান। তারপরে বেস্ট ডিরেক্টর যারা ছিলেন কে আসিফ, যিনি মুঘল আজমের মতো ছবি পরিচালনা করেছিলেন, বা এই যে আন ছবির পরিচালক এই যে তিনি কিন্তু মেহবুব খান, তিনিও মুসলমান। তো উত্তর ভারতে যে মুসলমান প্রাধান্য সেইটা কিন্তু উত্তরবঙ্গের লোকেরা ভালো করে অ্যাডজাস্ট করেছে বলেই উত্তরবঙ্গ থেকে আমরা জিয়াকে পেয়েছি। তো জিয়ার এই আলোটা কিন্তু চট্টগ্রামের অন্ধকারের লোকরা অনেকেই বুঝে না, কারণ চট্টগ্রাম অনেক রিমোট অঞ্চলে একবারে দক্ষিণ পূর্ব এলাকায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ওরা কিন্তু এই টাকা পয়সায় উন্নত হয়ে গেছে, কারণ তাদের এখানে পোর্ট। যেমন পাকিস্তানে কিন্তু সবচেয়ে বেশি ইনকাম কিন্তু পাঞ্জাবের লোকের না, সবচেয়ে বেশি ইনকাম কিন্তু সিন্ধি লোকের, কারণ সিন্ধির ওখানে করাচি পোর্ট। পাকিস্তান সবচেয়ে বড় শহর কিন্তু করাচি। কিন্তু 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 এর একটা কথা আছে যে করাচির লোকের যতই টাকা থাক কিন্তু তারা লাহোরকে সবসময় ফলো করে। কিন্তু আমাদের এখানে উল্টো সমস্যা হয়ে গেছে, চট্টগ্রাম কিন্তু ঢাকাকে ফলো করে না, চট্টগ্রাম অন্ধকার লোকেরা কলকাতাকে ফলো করে। এবং এটা এই চট্টগ্রামের লোকেরা এই চট্টগ্রাম অন্ধকারকে ফলো করার ফলে, বা কলকাতার অন্ধকারকে ফলো করার ফলে কিন্তু জিয়ার মতো যিনি মানে মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে তার এই ছিঁড়া গেঞ্জি, ভাঙা ব্রিফকেস ছাড়া কিছুই নাই, একটা ফ্ল্যাট নাই, একটা প্লট নাই, একটা মানে এইটা কিন্তু উত্তর ভারতের কালচার। উত্তর ভারতে বা পাকিস্তানে কিন্তু যে এই আইয়ুব খানেরও কিন্তু কোনো দুর্নীতি পাওয়া যায়নি, ইয়াহিয়া খানেরও কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তাহলে এখানে কিন্তু বা ওখানে যে মোহাম্মদ আলী বগুড়া ছিল, বা লিয়াকত আলী খান, বা ওখানে কিন্তু রাজার দুর্নীতি পাওয়া যেত না, কারণ পাকিস্তান রাষ্ট্রটাই প্রতিষ্ঠিত হয়েছিল পাক বা সচ্চ ইরাদার করে, পবিত্রতা হইতে হবে। কারণ আল্লামা ইকবাল যেটা বারবার তিনি বলতেছিলেন, আল্লামা ইকবাল, যে পাইটি এবং এক্সাইটমেন্ট এই দুইটার সমন্বয় হতে হবে। दिल शोज से खाली निगाह पाक नहीं है, पर इसमें আজব क्या कि तू বেবাক नहीं है। তাহলে হৃদয় নাই ব্যথা আর দৃষ্টি না পবিত্র, তাহলে তুমি কি মোহাম্মদের আর এটাতে অবাক কি যে তুমি কমপ্লিট না, আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে বাণী তোমার মধ্যে কিছুই নাই। তা আল্লামা ইকবালের মধ্যে যে ইসলামের শ্রেষ্ঠত্ব বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব, সেটা কিন্তু এই চট্টগ্রামের লোকেরা বুঝেই না। তারা কলকাতাকে মনে করে শ্রেষ্ঠ, এবং তারা মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না, এই শ্রেষ্ঠ হয়ে গিয়া রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন এই কলকাতার আরেকজন ভক্ত, তিনি একটা কথা এখানে বলে ফেলছিলেন যে কালো সুতা এবং লাল সুতা, তিনি ইসলামকে বলছে বাঙালি মুসলমান কালো সুতা লাল সুতার সমন্বয়, এটা তো ওখানে বলাই বাহুল্য যে এখানে তিনি মুসলমানদেরকে কালো সুতা বলছেন এবং লাল সুতা বলছেন বাঙালিকে। অথচ 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 গোটা ভারতব্যাপী বাঙালি সভ্যতাকে ঘৃণা করা হয়, ইসলামী সভ্যতাকে, মানে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান, এই সব জায়গায় কিন্তু বাঙালি তাহজিবকে ঘৃণা করা হয়, ইসলামী তাহজিবকে প্রশংসা করা হয়। আপনি যদি জুয়ার মুভিটাই দেখেন, সেখানে কিন্তু দুর্নীতির জন্য বাঙালিকে দায়ী করা হচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশকে ছোটো করা আছে। তো কাজেই আমাদের উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শেক্সপিয়ারের তুলনা করা, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গীতের তুলনা করা, রবীন্দ্রনাথ সাথে টলস্টয়ের তুলনা করা, রবীন্দ্রনাথের সাথে আল্লামা ইকবালের তুলনা করা, তখনই আমরা প্রকৃতভাবে রবীন্দ্রনাথকে বুঝতে পারবো, আর চট্টগ্রামের অন্ধকারটা তখন দূর হয়ে যাবে। এবং চট্টগ্রামে কিন্তু দুইজন লোক ছিলেন অন্ধকারকে যারা প্রচার করেছেন, তারা দুইজনের একজন হলেন গিয়া চট্টগ্রামের ওই দুইজনের একজন হলেন গিয়া চট্টগ্রামের ওই দুজনের একজন হলেন গিয়া এই কামাল উদ্দিন আহমেদ। তিনি কিন্তু ওই বইটা এই অনুবাদ করেছিলেন। তিনি হলেন গিয়া এই নাম কি বলে কামাল উদ্দিন আহমেদ। তিনি চট্টগ্রামে সুফিয়া কামালের স্বামী এবং ইসের বাপ, এই যে সুলতান আহমেদ চক্রবর্তী। আর সুফিয়া কামাল মতো মানে এত লিডিং পোয়েট বাংলায় আর নাই, হয়তো হিন্দু মুসলমান দুটার মধ্যেই এত চমৎকার পাওয়া যাবে না সুফিয়া কামাল। তো আরেকজন হলে গিয়া খুব নাম করেছিলেন, তিনি হলেন আবুল ফজল। তো আবুল ফজল চিটাগাংয়ের লোক, এবং আবুল ফজলের সাথে আরেকজন নাম চিটাগাংয়ের এই বুদ্ধিবৃত্তি নেতৃত্বে নিয়ে নিয়েছিলেন বাংলার, তিনি বাঙালি মুসলমানের বিশেষ করে, তিনি হলেন মোতাহার হোসেন চৌধুরী। তো মোতাহার হোসেন চৌধুরী কী করে চট্টগ্রামের লোক, তার বাড়িতে কুমিল্লা। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে চিঠি কিন্তু ওই চট্টগ্রামে আবুল ফজল যে কলেজ চাকরি করতেন চট্টগ্রাম কলেজে, সেই চট্টগ্রাম কলেজে তিনি 1947 থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1956-1953 সালে তিনি মারা যান। তিনি ওই 56 সালে মারা যান 53 বছর বয়সে। সেটা কিন্তু এই চট্টগ্রাম কলেজেই তিনি চাকরি করতেন। তাহলে এই যে চট্টগ্রাম চক্রটা, যারা কলকাতাকে মনে করছে যে শ্রেষ্ঠ, তারা কিন্তু এই মোতাহার হোসেন চৌধুরী কিন্তু সংস্কৃতি কথা বই লিখেছেন, তারপরে লাইব্রেরি নামে প্রবন্ধ লিখেছেন। তো এইগুলো কিন্তু আপনি যদি পড়েন তাহলে বুঝবেন যে তাদের মধ্যে ইকবাল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুজনের প্রভাব আছে। ইকবালের থেকে রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এর কারণ হলে কি তারা জার্মান দর্শন পড়েননি এবং ইকবালকে বুঝতেও পারেননি। এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই চট্টগ্রাম চক্রের কারণেই কিন্তু বাংলাদেশে
বাকশালটা চালু হয়েছিল। কারণ তিনি যখন বাচ্চা করবে ভাব মানুষদেরকে এই নাম কি বলে এনকাউন্টারে দিচ্ছেন, বুয়েটের ছাত্র ছিলেন সিরাজ শিকদার, তাকে যখন হত্যা করলেন এবং সংসদের দ্বারা চিল্লাচিল্লি করলেন যে সিরাজ শিকদার এখন কোথায়। তো এই যে তারপরে 26,000 অনেকে বলে যে যারা মারা গিয়েছিল জাসদের, এগুলো মানে জনপ্রিয় হারিয়ে ফেলছেন শেখ মুজিব। কিন্তু এক বাকশালের দিকে তিনি যাচ্ছেন, বা শেখ মুজিব লিখতেছেন যে আইনের শাসন নয় মুজিবের শাসন চাই, মানে কি স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছিলেন। তখন কিন্তু তার দেশের বাড়ির লোক জসিমউদ্দিনকে তিনি পুরস্কার দিয়েছিলেন, শেখ মুজিব তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন, তাতে শেখ মুজিব পছন্দ করছিলেন ওই সময়। ফরুক আহমেদকে তার পরিবারকে তিনি ইস্কাটনে বাড়ি দিয়েছিলেন, কিন্তু ফরুক আহমেদও শেখ মুজিবকে পছন্দ করছিলেন না। কিন্তু শেখ মুজিবের জন্মদিনে আগে আসলেন কে? এই আবুল ফজল। এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই আবুল ফজল কিন্তু শেখ মুজিবের জন্মদিনে আসছিলেন, এবং তিনি কিন্তু এই তার ছেলের জন্য তিনি বিভিন্ন রকম এই চাকরি বাকরির চেষ্টা করছিলেন। ডিলারশিপ, কাগজের ডিলারশিপ, সেটা এই আবুল ফজলের মনে হয় 5 ছেলে 2 মেয়ে এরকম ছিল। তো এই আবুল ফজল কিন্তু প্রচণ্ডভাবে দুর্নীতিবাদ ছিলেন, এবং তিনি তার দুর্নীতিগুলো শেখ মুজিবের ব্যাপারে তিনি বইও লিখেছেন। তো শেখ মুজিব যে ভুল করেছিলেন, শেখ মুজিবকে ভুল সঠিক পথ দেখানোর মতো পড়াশোনাও কিন্তু আবুল ফজল ছিল। অথচ এই আবুল ফজল কিন্তু বাংলার অত্যন্ত চমৎকার একটা বই অনুবাদ করেছেন, সেটা উইল ডুরান্ট। তো উইল ডুরান্ট হলো গিয়ে আমেরিকান, তিনি কিন্তু 1982 সাল পর্যন্ত তিনি বেঁচেছিলেন, প্রায় 94 বছর বেঁচেছিলেন উইল ডুরান্ট। এবং উইল ডুরান্টের যে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার যে যুক্তি ছিল, সেই যুক্তি দিয়ে কিন্তু আল্লামা ইকবাল পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা যুক্তি দিয়েছিলেন, পাকিস্তান প্রস্তাব করেছিলেন 1930 সালে। তাহলে উইল ডুরান্ট 1930 সালেই তার বই পড়ে ফেলছেন কি আল্লামা ইকবাল। তাহলে এটা বুঝতে হবে যে তাইলে ওই সময় যে শিক্ষাগোষ্ঠী বা এই নাম কি বলে ওই সময় যে এই শিক্ষাগোষ্ঠী যে শিক্ষা পত্রিকা বন্ধ করে দিল আল্লামা ইকবালের পাকিস্তান প্রস্তাবের পরে, বা ইসের নাম কি বলে এই আরও যারা ওই সময় মানে নেহরু থেকে শুরু করে সবাই কিন্তু রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ, এরাও বা বিশেষ করে প্রমোদ চৌধুরী একটাও কিন্তু পাকিস্তান প্রস্তাবের পরে দার্শনিক প্রবন্ধ লেখেনি। তাহলে প্রমোদ চৌধুরী যে তার পরাজয় স্বীকার করে নিলেন এবং এই নাম কি বলে শিক্ষা পত্রিকা বন্ধ হয়ে গেল, এইগুলোর পিছনে ওই আল্লামা ইকবালের ব্যাপক পড়াশোনা দায়ী। কিন্তু এই ব্যাপক পড়াশোনাকে বোঝার ক্ষমতা বাঙালি মুসলমানের নাই, স্পেশালি এই চট্টগ্রামের লোকে নেই। এবং চট্টগ্রামের একটা সমস্যা হলো যে তারা পড়াশোনা নাই কিন্তু লিডারশিপ নিতে চায়। কারণ আমি আগেই বলেছি যে এইখানে কিন্তু এই শামস সগীর থেকে শুরু করে এই নাম কি বলে আলাউল থেকে শুরু করে তারপরে শেখ আব্দুল হাকিম এরা কিন্তু প্রথম বাংলায় লেখালেখি শুরু করেছেন। কিন্তু এটাও মনে রাখার চেষ্টা করতে হবে যে তাদের বাংলায় লেখালেখির কারণ যে তারা বাংলা বোঝে না, এবং তাদের কথাগুলো বাংলা হয় না বেসিক্যালি। মানে চিটাগাঁয়ের লোক আপনার পাশে বসে সারাদিন কথা বললে আপনি একবারও বুঝতে পারবেন না। তো চিটাগাঁয়ের লোক ওই বাংলা শুনলে পরে শুদ্ধ ভাষায় বাংলায় তারা সাহিত্য চর্চা করলে তাদের কাছে লোকের কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু যারা অরিজিনাল বাংলা, যেখানে মানে রাজশাহী, খুলনা, সিলেটেও বাংলা হয় না অনেকটাই, রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, তারপরে কলকাতা, তারপরে খুলনা, বরিশাল, এইসব এলাকায়, বর্ধমান, এইসব এলাকায় কিন্তু বাংলা সবাই বোঝে, সবাই বলে। তো এখানে ফার্সি চর্চাই করতো প্রথম, সাহিত্য চর্চা শুরু করে চট্টগ্রামের লোকেরা। কিন্তু চট্টগ্রামের লোক একটা রিমোট দক্ষিণ, তারা এই বাংলা ভাষায় এই রবীন্দ্রনাথ বঙ্কিম পড়ে মনে করে অনেক কিছু শিখে ফেলেছে। কিন্তু তারা এই রবীন্দ্রনাথকে ইকবালের সাথে, শেক্সপিয়ারের সাথে, গেটের সাথে, এগুলোর সাথে তুলনা করে না। তো ফলে চট্টগ্রাম কিন্তু নিজেই যে বাংলা সাহিত্যে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করেছে, তার ফলে হয়েছে কি এই শেখ মুজিবের স্বৈরাচার আসছে। এবং এই আবুল ফজলকে কিন্তু জিয়াউর রহমান শাস্তি দেননি। জিয়াউর রহমানের উচিত ছিল তাকে 4-5 বছর জেলে রাখা, যেহেতু তিনি এই শেখ মুজিবের এই বাকশাল এসে তাল মিলিয়ে গেছেন। এবং শেখ মুজিবের এই জিয়াউর রহমান যে শাস্তি দিতে পারলেন না, তাকে সংস্কৃতি এবং শিক্ষা উপদেষ্টা বানিয়ে রাখলেন। তাহলে এইটার ফলে কিন্তু জিয়াউর চট্টগ্রামের লোক মনে করলো যে আমাদের তো অপরাধের সাক্ষুম মাপ। চট্টগ্রামে যে যারা খুন করলো ওই সময়, যে মতিউর রহমান থেকে শুরু করে আরও যারা ছিলেন, মাহবুব, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, এবং আরেকজন ছিলেন ফজলে হোসেন বা এই ধরনের। তো এরা হলে গিয়া এরা লেফটেন্যান্ট কর্নেল। তো এরা যে জিয়াউর রহমানকে খুন করলো, কিন্তু জিয়াউর রহমানের এই 1930 মে 1981 সালে 30 মে যে খুন হলো, 30 মে
তারপরে 31শে মে কিন্তু এই ঢাকার সাথে চট্টগ্রামের একটা এই বিবাদ শুরু হয়ে যায় এবং 24 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের যারা তার অধীনস্থ সৈন্যরাও কিন্তু তার আর পক্ষে থাকে না। এই মেজর জেনারেল মঞ্জুর যে চট্টগ্রামের জিওসি ছিলেন, যিনি মানে 71-এ সেক্টর কমান্ডার ছিলেন, তাহলে একজন সেক্টর কমান্ডার 38 সেক্টর কমান্ডারের মৃত্যুর জন্য দায়ী ছিলেন মঞ্জুর, মৃত্যুর জন্য দায়ী ছিলেন জিয়াউর রহমান। তাহলে এই যে চট্টগ্রামের লোক যে জিয়াউর রহমানের উপরে গুলি চালাইতে পারে, এইটার পিছনে কিন্তু এই চট্টগ্রামের এই রাজনৈতিক বা সাংস্কৃতিক যে অন্ধকার সাংস্কৃতিক নেতৃত্ব দায়ী ছিল। আবুল ফজল দায়ী ছিল, মোতাহার হোসেন চৌধুরী দায়ী ছিলেন, এবং এই নাম কি বলে এই কামাল উদ্দিন আহমেদ, যিনি সুলতানা, যিনি এই নাম কি বলে আল্লামা ইকবাল বুঝেন নাই, কিন্তু একটা বেশ ভালো একটা কাজ করে ফেলেছিলেন, নাম কি বলে প্রজ্ঞার চর্চা ইরান, এই বইটা অনুবাদ করে ফেলেছিলেন, এটা তিনি বুঝেন নাই। এবং আবুল ফজল তিনি কিন্তু রবীন্দ্রনাথের সাথে চিঠি চালাচালি করছিলেন, এবং এই আবুল ফজল চৌচুর এই গল্পটার প্রশংসা করেছেন, কিন্তু আবুল ফজল রবীন্দ্রনাথ ঠাকুর। তো আবুল ফজল কিন্তু এই চট্টগ্রাম কলেজে টিচার হিসেবে ছিলেন, এবং আবুল ফজল পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভিসি করেছিলেন এই শেখ মুজিব, এবং শেখ মুজিবের জন্মদিনে এই আবুল ফজল যাইতেন। তো তার উচিত ছিল যে না, আমি তোমার টাকা পয়সা চাই না, তোমার চাই না, তুমি দেশটা ভালো করে চালাও, হ্যাঁ তুমি বাকশাল করো না, এইসব কথা কিন্তু আবুল ফজল বলতে পারেন নাই। তো আবুল ফজলকে শাস্তি দেওয়া উচিত ছিল। যখন ঢাকায় বসা পপুলার আপরাইজিংয়ের ফলে যে মানে প্রায় 15 জন মুক্তিযোদ্ধা অফিসাররা যখন শেখ মুজিবকে মেরে ফেললো, গোটা দেশের মানুষ খুশি হয়েছিল, এবং তারপরে আস্তে আস্তে 7ই নভেম্বর আসে, 7ই নভেম্বর পরে আস্তে আস্তে গোটা দেশে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে উত্তর পক্ষের লোক ছিলেন জিয়াউর রহমান, এবং তিনি মারা গেলেন দক্ষিণবঙ্গে, যেখানে তিনি স্বাধীনতা ডিক্লারেশন দিয়েছিলেন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। সেই চট্টগ্রামে যেই জিয়াউর রহমান মারা গেলেন। তাহলে জিয়াউর রহমান এই চট্টগ্রামের যে অন্ধকার চক্র, যে যারা এই উর্দু সভ্যতা সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, সততা, এবং যেটা এই আব্দুল আবু সাইদ যেটা বলছেন যে ফকির যোদ্ধা, যে দুর্নীতি করে না, যে দেশকে খালি দিতে আসে, দেশের কাছ থেকে নিতে আসে না, সেই জিয়াউর রহমানের কনসেপ্ট কিন্তু এই কলকাতা ভক্ত চট্টগ্রামের লোক বুঝতো না বলেই এই জিয়াউর রহমানের প্রতি যে গুলি করতে তাদের হাত কাঁপেনি, তারা গুলি করতে পেরেছিল। কিন্তু জিয়াউর রহমান তো আরও অনেক জেলায় সার্কিট হাউসে থাকতেন, কিন্তু কোথাও তো জিয়াউর রহমানের বিরুদ্ধে সেই প্রতিবাদটা আসে নাই। কাজেই চট্টগ্রামের সেই হামলাও আসে নাই। তো চাই চট্টগ্রামের যে অন্ধকার চক্রটা আমাদের এখন ভেঙে ফেলতে হবে। সেই অন্ধকার চক্রের আরেকজন প্রতিনিধি ছিলেন এই বর্তমানের এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি টিভিতে আসে, সবচেয়ে বেশি এই নাম কি বলে সাক্ষাৎকার দিয়ে বেড়ান, তিনি হলেন গিয়া সলিমুল্লাহ খান। তো সলিমুল্লাহ খান নিজের ভুলগুলো বুঝতে পারবেন আশা করি। তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারতের যে গোটা এই জার্মান ফিলোসফি, যে জার্মান ফিলোসফি শ্রেষ্ঠ ফিলোসফি, জার্মান ফিলোসফি বোঝার চেষ্টা করবেন। উত্তর ভারতের গালিব, ইকবাল, হালি এগুলো বোঝার চেষ্টা করবেন। আর এবং গালিব, ইকবাল, হালির সাথে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী এদের তুলনা করবেন। শরৎচন্দ্র রবীন্দ্রনাথের সাথে এই নাম কি বলে ওয়ার্ডসওয়ার্থ এবং শেক্সপিয়ার এবং কান্ট, গেটে, হেগেল এবং হেনরি হাইনে এদের তুলনা করবেন। তখন কী হবে, বাংলাদেশের লোকেরা তামিলদের থেকেও বেশি পার ক্যাপিটা ইনকাম হয়। তামিলদের এখন পার ক্যাপিটা ইনকাম উত্তর ভারতের লোকের প্রায় ডাবল এবং পশ্চিমবাংলার লোকের প্রায় 3 গুণ। তো বাংলাদেশের লোকের কেন হয়েছে এটা? কারণ তামিলরা কিন্তু এক হাতের ইকবালকে নেয়, এক হাতে রবীন্দ্রনাথকে নেয় এবং তুলনা করে, এক হাতে হালিকে নেয়, এক হাতে বঙ্কিমকে নেয়। তো এই যে বইটা এই এখন কিন্তু পাবলিশ হয়েছে, নাম কি বলে এই যেহেতু আব্দুর রাজ্জাকের যে বইটা পাবলিশ হয়েছে, সেই বইটাতে আব্দুর রাজ্জাক কিন্তু হালির সাথে ইসের তুলনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কিন্তু তিনি ইকবালের সাথে বোধহয় তুলনা করতে পারেন নাই। আব্দুর রাজ্জাক, যেহেতু আব্দুর রাজ্জাক জার্মান দর্শন তিনি জানতেন না, জার্মান দর্শন না জানলে তো তিনি ইকবাল থেকে যে মহাত্মা গান্ধী এবং সুভাষের জন্ম এগুলো তিনি বুঝতে পারবেন না। এবং সুভাষের আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে সুভাষের জীবনী নিয়ে একটা খুব চমৎকার বই আছে, বইটার নাম ব্রাদার্স অ্যাগেনস্ট এই ব্রিটিশ রাজ। তাহলে এখানে এই ব্রাদার্স বলতে শরৎচন্দ্র বসু এবং সুভাষ বসু, এই দুইজনের জীবনী ওখানে ইংলিশে প্রায় 600 পেজের বই। এই বইটা পড়ার আহ্বান জানাচ্ছি। এখানে আপনারা বুঝতে পারবেন যে মহাত্মা গান্ধীর কত বিশাল ব্যাপক প্রভাব ছিল সুভাষের বসুর পরে। আমরা খালি জানি যে সুভাষ বোস রবীন্দ্র আদর্শে গঠিত, বেসিক্যালি তা নয়। রবীন্দ্রনাথ ছিলেন ব্রিটিশের ভক্ত, এবং তিনি যদি ব্রিটিশের ভক্ত এবং রবীন্দ্রনাথ চাননি যে সুভাষ বোস কিন্তু এই চলে যাক এই ব্রিটিশের বিরুদ্ধে, যে জার্মানির সঙ্গে
যোগ দিক। কিন্তু সুভাষ বোস ছিলেন জার্মান দর্শনের ভক্ত, জাপানি দর্শনের ভক্ত। 1925 সালে তিনি পত্রিকায় জাপানের উন্নতি নিয়ে লেখালেখি করেছেন। এগুলো আপনার পড়ে দেখতে পারেন। সুভাষচন্দ্র বোসের লেখাগুলো পত্রিকায় সেগুলো লিখেছিলেন, সেগুলো কিন্তু পাওয়া যায়। এবং সুভাষচন্দ্র বোস কিন্তু এটা আপনার বুঝতে হবে যে এই আল্লামা ইকবাল ছিলেন জার্মান দর্শনের ভক্ত, এবং এই সুভাষ বোস কিন্তু নিজ জার্মান দর্শনের ভক্ত ফলে তিনি কিন্তু চলে গিয়েছিলেন কিসে, এর নাম কি বলে, এই পালিয়ে চলে গেছেন জার্মানিতে হিটলারের আন্ডারে। কিন্তু হিটলার তো তখন ইন্ডিয়া আক্রমণ করছেন না, ইন্ডিয়া আক্রমণ করার প্ল্যান ছিল জাপানে, বারবার দখল করে ফেলেছিল জাপান। তো ওই জন্যই তিনি এই মানে জার্মানি থেকে জাপানে যান। কিন্তু জার্মানিতে যাওয়ার সময় তখন কিন্তু ইকবাল সেদাই নামে একজন ছিল, যিনি মুসলিম দলে যোগ দিয়েছিলেন, এবং ইকবাল সেদার সাথে সুভাষ বোসের আরেক টক্কর হয়েছিল। সেই ইকবাল সেদাইয়ের যে বাড়ি কিন্তু এই শিয়ালকোট, যেটা এই আল্লামা ইকবালের বাড়ি। তাহলে এখানে বুঝতে হবে যে আল্লামা ইকবাল কিন্তু ইকবাল সেদাইকেও উদ্দীপ্ত করেছিলেন, মহাত্মা গান্ধীকে উদ্দীপ্ত করেছিলেন, এবং নাম কি বলে একেও উদ্দীপ্ত করেছিলেন, নাম কি বলে এই সুভাষ বোসকেও। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি যে এই মহাত্মা গান্ধী যেমন আগে ভারতের 3 জন নেতা ছিলেন, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এবং নাম কি বলে বিপিন চন্দ্র পাল। কিন্তু এই 3 জনের জায়গায় একজন সর্বভারতীয় নেতা কীভাবে আসলো? কারণ জার্মান দর্শনকে ভারতে এনেছিলেন প্রথম আল্লামা ইকবাল, এবং আল্লামা ইকবালকে ফলো করেই কিন্তু এই মহাত্মা গান্ধীর এই ফকিরি বেশভূষা নিয়েছিলেন। তিনি কিন্তু বলতেন না সন্ন্যাসী বেশভূষা বা যোগী বেশভূষা, ফকির বেশভূষা। কারণ আল্লামা ইকবাল উত্তর ভারতে ফকিরের মর্যাদা বাদশার উপরে তুলে দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে ফকির চায় না তো কিছুই চায় না, আবার যখন চায় দোঝাড়ে চায়, এই পরকালও চায়, এই দুনিয়াও চায়। তাহলে ইসলাম কিন্তু পরকালের সাথে এই দুনিয়ার সম্পর্ক ওরা খুব মজবুত করেছিল, যেটা খ্রিস্টিয়ানকে ভেঙে ফেলেছিল। ফলে দেখা যেত খ্রিস্টিয়ানিতে একদল খালি আল্লাহ মিল্লাহ করতেছে, খালি পরকাল নিয়ে চিন্তা করছে, মনস্টারিতে যে বসে আছে, আর আরেক দল খালি দুনিয়ার শয়তানি দুর্নীতি এগুলো করতেছে। কিন্তু মুসলমানরা হলো কি পবিত্রতা এবং উদ্দীপনার সমন্বয় ঘটালেন দুনিয়ার সকল কাজে। আল্লাহ নবী বাজার করতেন, বিয়ে শাদী করেছেন, সন্তান পালন করতেন, জ্ঞান গবেষণা বই পড়তে, আচ্ছা বই ছিলেন বা না ছিলেন, কিন্তু এটা হলে কি তিনি কিন্তু প্রচুর পরিমাণে এই জ্ঞানীগুণীর সহবতে ছিলেন। তা এই আল্লামা নাম কি বলে তিনি জ্ঞানকে খুব পছন্দ করতেন, এবং বারবার তিনি আল্লামা ইকবাল বলেছেন যে আল্লাহ নবী বলেছেন যে তোমরা রব্বি জিদনি ইলমা, তোমরা এই আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো। তাহলে জ্ঞানের জন্য তুমি শুধু চিনে যাও, তোমার জ্ঞানের প্রতি, যেখানে খ্রিস্টানিটি বলছে জ্ঞান অর্জন করা পূর্ণ পাপ, সেখানে ইসলাম বলছে জ্ঞান অর্জন করা পূর্ণ। তা ইসলাম বলছে কি যে মৃত্যুর পরে জীবনকে প্রাধান্য দাও, বার্ধক্যের পরে যৌবনকে প্রাধান্য দাও, অসুস্থকে প্রাধান্য দাও, নিঃস্ব অবস্থা থেকে ধনী অবস্থাকে প্রাধান্য দাও। তাহলে এই যে প্রতিটা জীবনবাদের দিকে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম উৎসাহিত করছেন, এর ফলে হলো কি আরবরা গোটা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু খ্রিস্টানিটি আসার পরে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে খ্রিস্টানিটি আসার পরে কিন্তু গ্রিক ও রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেল। এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে খ্রিস্টানিটির সাথে ইসলামের বেসিক কিছু, এই খ্রিস্টানিটি যেভাবে প্রচারিত হয়েছে সেন্ট পল, সেটা কিন্তু দেখা যাবে যে ওর মধ্যে প্লেটোবাদ আর ঈশ্বরবাদ ধুয়ে গেছে, এবং এর ফলে হয়েছে কি তারা এই জীবন চর্চা হারিয়ে ফেলেছে, তারা জ্ঞান গবেষণা হারিয়ে ফেলেছে। যেটা একসময় যে এই নাম কি বলে গ্রিসে বা মিশরে যে প্রচণ্ডভাবেই বিজ্ঞান চর্চা হতো, পিথাগোরাসের তত্ত্ব, টলেমির তত্ত্ব, এগুলো কিন্তু গ্রিক কলোনি মিশরে বেশিরভাগ হয়েছে। গ্রিকরা কিন্তু এই জ্ঞান গবেষণা ছেড়ে দিল। তারপর এই জন্য আমরা দেখবো যে 1870 সালের দিকেও 1866 সালের দিকেও ক্রিট এই তুর্কির আন্ডারে ছিল, এবং 1897 পর্যন্ত গ্রিসের একটা বিশাল ভূখণ্ড, সেটা তুরস্ক শাসন করত। তাহলে গ্রিকরা কিন্তু পরাধীনতা মেনে নিয়েছিল কার? তুর্কি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গ্রিক সভ্যতার কিন্তু ইনহেরেন্ট কিছু দোষ আছে, প্লেটো অ্যারিস্টটলের কিছু ইনহেরেন্ট কিছু দোষ আছে, সেগুলো টলস্টয়ের মধ্যে, রবীন্দ্রনাথের মধ্যে যেগুলো পাওয়া যায়। ফলে স্বৈরতন্ত্র কায়েম হয়, দেশে জ্ঞান গবেষণা মানুষ ভুলে যায়, যেটা আলটিমেটলি হয়েছে যে রাশিয়ায় কিন্তু আজ 20 বছর ধরে পুটিন আছে, কোনো নির্বাচন নাই। আর বাংলাদেশেও 16 বছর ধরে শেখ হাসিনা ছিল, তার কোনো নির্বাচন দিতেন না, ভোট নিয়ে রিগিং করতেন, দিনের ভোট রাতে হইতেও। কিন্তু আমাদের যদি গণতন্ত্রের দিকে যেতে হয়, গণতন্ত্রের মূল প্রণেতা ছিল ইসলাম। তাহলে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই চট্টগ্রামের লোকেরা কলকাতাকেই মনে করে পৃথিবীর সেরা শহর, তাদের বাংলাই হয় না। তারা মনে করে যে রবীন্দ্রনাথ পৃথিবীর শ্রেষ্ঠ লেখক। এই চট্টগ্রামের এই অন্ধকার চক্রের আবুল ফজল এবং মোতাহার হোসেন চৌধুরী এবং কামাল উদ্দিন আহমেদ, এদের যে প্রভাব, এর ফলেই কিন্তু দেখা যাবে যে
এই এবং উইল ডুরান্টের বই তিনি অনুবাদ করছেন কে এই আবুল ফজল, কিন্তু তিনি উইল ডুরান্ট বুঝছেন না, জার্মান দর্শন বুঝছেন না, তিনি ব্রিটিশ দর্শন বুঝছেন না, তিনি ফ্রেঞ্চ দর্শন বুঝছেন না। তাহলে এই যে কিছু অর্ধজ্ঞানী মূর্খ লোকেরা চট্টগ্রামের গোটা বাংলাদেশের টপ হয়ে বসে আছে, এবং চট্টগ্রামের এই অর্ধজ্ঞানী মূর্খদের রবীন্দ্র বন্দনা কলকাতার অন্ধকারকে আনার ফলেই কিন্তু জিয়াউর রহমানকে মারা তাদের পক্ষে সম্ভবপর হয়েছিল। চট্টগ্রামের অন্ধকার এলাকায় জিয়াউর রহমান শহীদ হয়ে যায়, গোটা বাংলাদেশের ব্যাপক বিরোধ প্রতিক্রিয়া হয়, এবং এর ফলে কিন্তু দেখা যায় পরবর্তীতে যিনি ক্ষমতায় আসেন তিনি কিন্তু মুক্তিযোদ্ধাই না, পরবর্তীতে ক্ষমতায় আসেন এরশাদ, তিনিও কিন্তু উত্তরবঙ্গেরই লোক। তো এই জিনিসটা আমাদের বুঝতে করতে হয় যে মানে জনগণের ধারণা যে মুক্তিযোদ্ধারাই খারাপ, যে এক মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম পুষে মারার কী অর্থ আছে, সেখানে তো ক্ষমতা ফিট অফ দ্য না, তাই যে পাওয়ারও না, চট্টগ্রাম ঢাকা হলো ফিট অফ দ্য পাওয়ার। তাহলে এই যে ক্ষমতার কেন্দ্র হচ্ছে ঢাকা। তো চট্টগ্রামে পুষা জিয়াউর রহমান কেন হইলেন নিহত হইলেন, কারণ চট্টগ্রামের এই অন্ধকার চক্রের ফলে চট্টগ্রামে যে এই নাম কি বলে আবুল ফজল বা এই কামাল উদ্দিন আহমেদ, বা এই আবুল ফজল কিন্তু শিক্ষাগোষ্ঠীর সাথে ছিলেন, কামাল উদ্দিন আহমেদের শিক্ষাগোষ্ঠী ছিলেন, এবং শিক্ষাগোষ্ঠীর অন্ধকার শিক্ষাগোষ্ঠী যে মূর্খ ছিল, শিক্ষাগোষ্ঠী যে আল্লামা ইকবালে পাকিস্তান পুস্তকের পরে তারা এইটা বন্ধ করে দিলেন, নাম কি বলে লেখালেখি বন্ধ করে দিলেন। তো এই জিনিসটা বুঝতে হবে যে মানুষ কিন্তু দেখা যে মেরে ফেলা হয়, তারপর কিন্তু লেখালেখি বন্ধ হয় না, ঠিক আছে? ধর্ম বন্ধ হয় না, যীশু খ্রিস্টকে মেরে ফেলেছে, তারপর কিন্তু যীশু খ্রিস্টের খ্রিস্টান ধর্ম বন্ধ হয়ে গেছে, হয়নি। কিন্তু এই দেখা যাচ্ছে যে কিছু নাম কি বলে মূর্খ যারা কোনো এক পিএইচডি থিসিসে লিখছে, পিএইচডি থিসিসে তো অনেক কথাই লেখা হয়, কারণ সেটা একটা গবেষণা প্রকল্প, সেখানে অনেক কিছু লেখা এবং বলা হয় যে এটার মানে সত্যতার সম্বন্ধে সন্দেহ আছে। এই পিএইচডি থিসিসে পাওয়া গেছে সেই যে কি নাম কি বলে আবুল হোসেনকে এই নাম কি বলে নাম কি বলে এই বালুঘাট না কোথাকার কোন জমিদার বলে বলেশ্বররা কি যেন বালুঘাটের জমিদার তাকে অপমান করছে, নবাবরা অপমান করছে, অপমান করলেই পত্রিকা বন্ধ হয়ে যাবে। পত্রিকা তো একজনের সম্পদ না, এখানে কিন্তু 20-25 জন লেখক বা তারও বেশি লেখক 65টা রচনা দিয়েছিলেন, এবং সেগুলো প্রত্যেকটা আমি পড়েছি, এবং তাদের মূর্খতা আমি বুঝতে পেরেছি, তারা যে কেউই জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন খুলে খায়নি সেটাও বুঝতে পেরেছি। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে এগুলো সত্য নয়, যে অপমানের ফলেই কিন্তু এই যে বন্ধ হয়নি। এবং সওগাত এবং আরেকটা জিনিস আমরা ভুলে যাই, সওগাত এবং মোহাম্মদ এই বিপদের সম্পাদক নাসিরুদ্দিন এবং মাওলানা আকরাম খান 100 বছর এবং 105 বছর বেশি ছিলেন। এই জিনিসটা বুঝতে হবে যে এগুলো তো বন্ধ হয়নি। তাহলে এই যে সওগাত এবং এগুলোর পুরো অনেক মানে একটা আপনি রাজনৈতিক মতবাদ বা এই সাহিত্যিক মতবাদ করতে গেলে বিপক্ষের লোকেরা অপমান করতেই পারে, হুমকি দিতেই পারে, কিন্তু তার ফলে গোটা সাহিত্যিক মুভমেন্টটাই বন্ধ হয়ে যাবে, এটা মানে হাস্যাস্পদ। কিন্তু এটা বন্ধ হয়নি, কিন্তু তারা পরবর্তীতে বিচ্ছিন্নভাবে লেগেছেন, কিন্তু তাদের মধ্যে ওই জ্ঞান গরিমা কখনই আসেনি, যেটা আমরা আশা করেছিলেন যে আল্লামা ইকবালের পর উত্তর ভারত দক্ষিণ ভারতে যে জার্মান দর্শন যে নিয়ে এসেছিলেন, এই নাম কি বলে মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ, এরা প্রায় 94 বছর, 99 বছর, 98 বছর বেঁচেছিলেন দক্ষিণ ভারতে। এরা কিন্তু আল্লামা ইকবালের ফলে তাদের দিলটা সাফ হয়ে গেছিলো, তারা কিন্তু জার্মান দর্শন নিয়ে এসেছিলেন, তারা নিজেরাও বেঁচেছেন, কেউ 100 বছর, কেউ 99 বছর, কেউ 92 বছর। মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণানন্দ এবং এই কী বলে রাজারাও, এদের জীবনগুলো পড়েন, এদের সাহিত্যগুলো পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের সাহিত্যগুলো বাঘের সাহিত্য, জার্মান সাহিত্য বা ইসলামী সাহিত্য থেকেই আহরণ করা, এগুলো কিন্তু রবীন্দ্র ভক্তদের সাহিত্য নয়। কিন্তু আমাদের দেখা যাবে যে মোতাহার হোসেন চৌধুরী মাত্র 56 বছর বয়সেই চট্টগ্রাম কলেজে পাঠরত অবস্থায় মারা যান, এবং এই যে আলিগড়ের গান, আলিগড় তারানা পিছনে এখানে বলতেছে আলিগড় তারানা যে ইসদাস কি গোশে গোশেছে এক জুই হায়াতে উবালতি হয়, যে এই বাগানের কোনা কোনা থেকে একটা মানে কি জীবনের প্রবাহ পাওয়া যাচ্ছে। তাহলে এই আমরা বাংলা সাহিত্যে আবার উত্তর ভারতের জীবনের প্রবাহ, এই যে রাজশাহী, রংপুর, বগুড়ার জীবনের প্রবাহ প্রতিষ্ঠিত হবে, অন্ধকার দূর হবে চট্টগ্রামের। আমরা এই চট্টগ্রামের এই অন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর এবং কলকাতার অন্ধকার এবং এই মোতাহার হোসেন চৌধুরী এদের ভুলগুলা, বা কামাল উদ্দিন আহমেদ বা আহমেদ ছফা বা সলিমুল্লাহ খানের ভুলগুলো আমরা বুঝতে পারবো, তখন কি আমরা প্রকৃত জীবনের দিকে আগে আসবো। জার্মান দর্শন যেটা গেটে বলেছেন, সেই গেটের কি পবিত্রতা উদ্দীপনার সমন্বয় যে অ্যাটলাস উৎপন্ন হয়, যে একটা বা সুপারম্যানের উৎপন্ন হয়, মুসলমান যে সুপারম্যান, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তখন কী হবে, আর কোনো জিয়াউর রহমানের মতো সৎ প্রেসিডেন্টকে চট্টগ্রামে যায় শহীদ হতে হবে না। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।